আচ্ছা, এখন সম্ভবত রেকর্ড হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, প্রথম কয়েকটা কথাবার্তা বলে নিই। সেটা বিনার ইতিহাসে ওয়ান অফ দা হচ্ছে কি বিগেস্ট সার্কুলার, 25। এবং আপনি যদি চিন্তা করেন, আহ, আমাদের 49 বিসিএসেও মনে হয় এতগুলো পোস্ট ছিল না যতগুলো পোস্টার হয়েছে। এবং আপনারা লাকি। কেন লাকি? কিছুদিন আগে ব্রির একটা সার্কুলার হয়েছিল, নিয়োগ হয়ে গেছে, বিনার হয়ে এই বাড়ির হয়ে গেছে। বাট যারা আপকামিং আসতেছে তাদের জন্য এটা দুর্ভাগ্যজনক যে সামনে হয়তো পোস্টগুলো একটু কমে যাবে, কারণ এগুলো পূরণ হচ্ছে। তবে আবার কৃষি গবেষণার তারা আবার হচ্ছে প্রমোশন দিছে, সামনে বছর হয়তো তাদেরও একটা সার্কুলার আসবে, ব্রিরও একটা সার্কুলার আসবে। বাদ বাকি যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো সার্কুলারগুলো একটু কমে যাচ্ছে। তো আমার মনে হয় 3-4 মাসের মধ্যে একটা গভর্নমেন্ট জব, আপনার কি পরিমাণে প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে পড়া উচিত সেটা আমাকে বলেন না, আপনি নিজে একটু ফিল করেন। আমি মোটামুটি ভাবে যদি চিন্তা করেন 2-3 বছর ধরে এই লাইনে আছি, আর 26 সাল যদি চিন্তা করেন তো কনফার্ম ধরেন 2 বছর থেকে আছি। 2 বছর থেকে আছি, এবং এটা আমাদের মানুষের একটা নেচার। সেটা হচ্ছে প্রথম দিন যেদিন সার্কুলার দিল আমি পোস্ট দিছি, দেওয়ার সাথে সাথে আমার ইনবক্স মেসেজে ভর্তি হয়ে গেছে। এটাকে বলা হয় যে সার্কুলার পরে একটা হাইপ। শুধু যে কোনো মানে রিসার্চ না, বিসিএস এর যেদিন সার্কুলার হয় সেদিন দেখেন প্রচুর বই বিক্রি হয়, মানুষজন প্রচুর বই বিক্রি কিনে নিয়ে আসে, যেই আমি মনে হয় পড়ে কি করব, বিসিএস ক্যাডার হয়ে যাবো। কিন্তু এগুলো লং প্রসেস, আপনাকে 3 মাস কন্টিনিউয়াস পড়াশোনা করতে হবে। যদি পড়াশোনাটা করতে পারেন তাহলে হচ্ছে যে আপনি ভালো কিছু করবেন। গতবারই কথা বলে একজন মেয়ে, ও বাকৃবিতে মাস্টার্স করছে আর গাজীপুরের তার অনার্স ছিল। সে, আমি দেখতাম যে কন্টিনিউয়াস পড়াশোনা করছে, প্রথম ছিল, কিন্তু তার মাস্টার্স কমপ্লিটই হয় নাই, কমপ্লিটই হয়নি। বাট এমন কোনো কিছু ছিল না, মানে আমি যদি কোনো কিছু একটা বলতাম বা কোনো কিছু একটা দেখাচ্ছে যে ওনাদের জন্য না, একটা নতুন ব্যাচ খুলছে, মনে করেন একটা ব্যাচে আছে আরেকটা ব্যাচ খুলছে, সে এই ব্যাচেও থাকবে, এখন ওই ব্যাচেও থাকবে। পরবর্তীতে ওর কৃষি গবেষণাতে চাকরি হচ্ছে, এবং পরবর্তীতে ব্রিতেও যে আপনার প্যানেল দিছে, এই প্যানেলে তার নাম আসছে, পরে ব্রিতে আর জয়েন করে নাই, কৃষি গবেষণাতে আছে। সো আপনার একটা যদি প্রিপারেশন দাঁড়িয়ে যায়, তাহলে কি হবে, আপনার অ্যাটলিস্ট আপনি টিকবেন। চাকরির বিষয়গুলো একটু পার্থক্য থাকে, অনেকটা লাক ফেভার করতে হয়, অনেক কিছু থাকে। কিন্তু যদি খুবই ভালো পরীক্ষা দেন এবং ভাইবাটাও যদি ভালো দেন, ইনশাল্লাহ এখানে আপনি নিরাশ হবেন না। আর একটা রিসার্চ ইনস্টিটিউট নামে একটা মানে হচ্ছে কলঙ্ক কথা আছে। কলঙ্ক কথাটা যে ওই ফেয়ার নিয়োগ হয় কি হয় না, আমি ধরেই নিলাম যে 50% নিয়োগ বা 40% ফেয়ার হবে না। তারপরেও তো আপনার 12 থেকে 15টা পোস্ট থাকে। কিন্তু রিসার্চের জন্য যদি আপনি চিন্তা করেন, পড়াশোনা করেন একেবারে 150 থেকে 200 জন পড়াশোনা করে, আর আপনি যদি 150 থেকে 200 জনের সাথে ভালোভাবে না করতে পারেন, তাহলে তো আপনার কোথাও চাকরি হবে না। যদি 150 200 150 200 জনের মধ্যে যদি আপনি টিকতে না পারেন, তাহলে কোথাও না। আমি ধরে নিচ্ছি 25 জন পোস্টের বিরুদ্ধে, মানে বিরুদ্ধে না, এই 25টা পোস্টের জন্য তারা ভাইভাতে যদি কমপক্ষেও ডাকে, তাও 75 জনকে ডাকতে হবে। মানে কমপক্ষে 3 জন না হলে ভাইবা নিতে পারবে না। আর যদি 4 জন করে তাহলে 4 × 25 = 100। আচ্ছা, কিছু শুনতে পাচ্ছি না বলতেছে, আদৌ কি শোনা যাচ্ছে না? আমরা শুনতে পারছি ভাই। আচ্ছা, তাহলে ওনার ওনার সমস্যা। হ্যাঁ, তো আমরা আহ, কোনো একটা প্রতিষ্ঠানে যাওয়ার পূর্বে কেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা থাকা দরকার, কি করা উচিত না উচিত, কি পড়া উচিত, এই বিষয়ে আমি আজকে ছোট্ট একটা ক্লাস নিব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা প্রথমে একটু চলে যাই। এ, আমার বিজ্ঞাপন, যেহেতু বিজ্ঞাপন, নিজের বিজ্ঞাপন নিজেকেই করতে হয়। তো অনেকে বলতেছিল যে এগ্রিগেট বইটা বাকৃবিতে পাওয়া যাচ্ছে না। বাকৃবিতে বই সেন্ড করা হয়েছে, হয়তো কালকে অথবা পরশুর মধ্যে আপনারা বই পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন। আর আমাদের ব্যাচে তো যারা ভর্তি আছেন তারা তো নিয়ম কানুন সবকিছু জানেন। আমরা একটু যাই যে মার্কস ডিস্ট্রিবিউশনে, যারা প্রথম তাদের জন্য। আর যারা এর আগে পরীক্ষা দিচ্ছেন জানেন যে বিষয় ভিত্তিক, মানে আপনার যে এগ্রিকালচার পার্টটুকু আছে, যেগুলো ধরে আপনি 4 বছর ধরে পড়াশোনা করছেন, সেখান থেকে থাকবে 45 মার্কস। সেদিন আমাকে একজন নক দিয়ে বলতেছে, ভাইয়া
বিগত সালের প্রশ্ন দেখার পরে তো মনে হচ্ছে যে 4 বছরে আমি কি পড়ছি আর কি এখন আসতেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি মনে মনে বললাম যে আপনি এগুলো পড়ছেন, বাট রিসার্চের পড়াগুলো যেরকম ইম্পর্টেন্ট, মানে ছোট ছোট বিষয়গুলো, কিন্তু আপনি ভার্সিটিতে পড়ছেন বড় বড় বিষয়গুলো। ওখান থেকে জিস্ট যে বিষয়গুলো আছে রিসার্চের জন্য, জিস্ট বিষয়গুলো ইম্পর্টেন্ট। এরপরে থাকে বাংলাতে 5 মার্কস, ইংরেজিতে 5 এবং সাধারণ নলেজে 5, এই 3 5 15 এবং 45। এই মিলিয়ে হচ্ছে আমাদের হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে 60। এখন যেরকমই কোশ্চেন হোক, আপনি যদি 35-এর উপরে পান বা 40 পান, আহ, এবং লিগাল ওয়েতে যদি 40+ থাকে, মানে 60-এর মধ্যে, তাহলে ইতিহাস বলে না যে আপনি টিকবেন না, অবশ্যই টিকবেন। কিন্তু কিছু সমস্যা হয় যে আমরা ধরেন একরকম উত্তর দিচ্ছি, তারা অন্যরকম উত্তর দিচ্ছে, এরকম যদি কনফিউশন থাকে, তাহলে হয়তো এখানে 2-3 মার্কের একটা ভ্যারিয়েশন হইতে পারে। এই ভ্যারিয়েশন গুলো বাদে যদি আপনার ওই রকম একটা মার্কস থাকে, তাহলে জানবেন আপনি ভালো করবেন। এখন একটা প্রশ্ন আছে যে আমি যদি বিষয়ভিত্তিকে ভালো করি তাহলে কি আমি টিকবো, বাংলা ইংরেজি নলেজে যদি না ঠিক করি? আমি হয়তো বলবো যে আপনি হয়তো টিকতে পারেন, কিন্তু আপনার চাকরি হবে না। বাংলা ইংরেজি এবং সাধারণ নলেজে 15তে যেগুলো সবাই পারে, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে পারতে হতে হবে, তাছাড়া কিন্তু এখানে হবে না। এখন বাংলা ইংরেজি সাধারণ নলেজ কি পড়া লাগবে? সাধারণত বিসিএস থেকে শুরু করে পিএসসি বা খুব গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের বিগত সালের প্রশ্নগুলো দেখলেই হয়ে যায়। এখান থেকে যদি আপনি যতটা মার্ক ক্যারি করতে পারবেন, এটা আপনার জন্য বোনাস। আবার দেখেন, আপনি যদি এখান থেকে 15-তে 10 পেয়ে যান, তাহলে এখানে 40-এ, বাকি 45-এ যদি আপনি 30-ও পান, তাও কিন্তু আপনার 40 মার্কস চলে আসে। এবং এই মার্কসটা কিন্তু অনেক একটা হ্যান্ডসাম মার্ক। তাহলে আমরা কি করব? আমরা হয়তো আমাদের যে ব্যাচ থাকবে সেই ব্যাচে আমরা বাংলা ইংরেজি সাধারণ নলেজ পড়াবো না, কিন্তু আমরা যে পরীক্ষাগুলো নেব সেই পরীক্ষাগুলোতে বাংলা ইংরেজি সাধারণ নলেজ থাকবে। এখন আমরা যেহেতু সামনে বিনা, বিনা নিয়ে একটু কথাবার্তা বলবো। আহ, বিনার আপনার পড়ার স্টাডিটা কেমন হওয়া উচিত? কোনো কিছু পড়ার আগে আপনাকে জানতে হবে যে আসলে তারা কি কি নিয়ে গবেষণা করতেছে এবং কোন ধরনের গবেষণা করতেছে। তো বিনা যদি দেখেন, বিনা ধান, ডাল, তেল, সবজি এবং অন্যান্য, এই কয়েকটা ফসল নিয়ে গবেষণা করতেছে। তার মধ্যে আছে তারা ধান নিয়ে স্বল্প, শর্ট ডিউরেশন ভ্যারাইটি এবং খরা বা লবণাক্ত, মানে স্ট্রেস রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো আছে, সেই স্ট্রেস রিলেটেড ব্রিডিং বলেন বা তাদের রিসার্চ বলেন, এই বিনা এটা নিয়ে কাজ করতেছে। ডাল জাতীয়র ক্ষেত্রে মসুর, মুগ, মাসকলাই, ছোলা এবং বরবটি। তৈলবীজের ক্ষেত্রে সরিষা আছে, চীনাবাদাম, সোয়াবিন এবং তিল। সবজি এবং মধ্যে টমেটো আছে, তাদের বেশ কয়েকটা টমেটো জাত আছে, পেঁয়াজের জাত আছে, রসুন এবং অন্যান্য দু একটা শাকসবজি আছে। পাট এবং গম, দেখেন আমরা ভাবি যে বিজেআরআই শুধুমাত্র মনে হয় পাট নিয়ে বা বিডব্লিউএমআরআই পাট নিয়ে গবেষণা করছে, তা না। এদেরও কিন্তু দুইটা ভ্যারাইটি আছে, পাটের একটা আছে, গমের আছে। সুতরাং এখান থেকেও তারা কি করে, বা এই ফসল দুটো নিয়ে গবেষণা করে। এবং আপনি যদি, আমি এখন আজকে একটা প্রশ্ন নিয়ে ডিসকাশন করব, একটা ফসলের একটা প্রশ্ন নিয়ে এবং কিভাবে পড়াশোনাটা করতে হবে আপনাকে, আমার পড়ার বাদে, বা আপনার নলেজগুলো কিভাবে গেইন করতে হবে, সেটা আমি একটু ডিসকাস করব। তো গবেষণার মূল বিষয় সমূহ কি কি নিয়ে তারা কাজ করে? তারা মূলত তেজস্ক্রিয় রশ্মি নিয়ে কাজ করে, বা গামা যেটা আছে, এবং মিউটেশন ব্রিডিং। আপনি যদি বলি তাহলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা মিউটেশন ব্রিডিং নিয়ে তারা বেশি কাজ করে। তাহলে আমাদের, যখন আমি বিনার পরীক্ষা দিতে যাব, তাহলে আমার মিউটেশন ব্রিডিং এর A to Z জানতে হবে। খরা, লবণাক্ততা এবং জলমগ্নতা যে আছে, এই 3টা বিষয়ে কোন জিন দায়ী, এই জিনগুলো কোথায় আছে না আছে, কোনো একটা স্ট্রেস কন্ডিশনে পড়লে কি অবস্থায় তারা ইমপ্রুভ করে, এই বিষয়টা আমাদের জানতে হবে। এবং মাটি এবং পানি ব্যবস্থাপনা এবং সার প্রয়োগ, মাটি এবং পানি জানতে হবে একটু। তারপর ফসলের রোগবালাই এবং পোকামাকড়, এটা তো আমরা একটা কমন, স্পেশালি যে ফসলগুলো নিয়ে তারা কাজ করতেছে সেই ফসলগুলোর রোগবালাই সম্পর্কে আমাদের জানতে হবে। এর বাইরে আমাদেরকে কোন ফসলগুলো সম্পর্কে জানতে হবে? কোনো একটা ইম্পর্টেন্ট পোকা আছে কিন্তু সেটা নিয়ে বিনা কাজ করে না, সেই পোকাটার সাইন্টিফিক নেম বা নামটা আমাদেরকে জানতে হবে।
তাহলে আমাদের বিনা যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তারা জানতেই চাইতে পারে আপনার এই সব বিষয়গুলোতে বেসিক নলেজটা আছে কি না। যদি বেসিক নলেজ না থাকে তাহলে তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য তারা রিটেন পদ্ধতিতে এটা নিয়ে আসার চেষ্টা করে। যেমন একটা প্রশ্ন আসছিল যে এই যে মিউটেশন ব্রিডিং এ কোন ধরনের রশ্মি ব্যবহার করে বিনা, উত্তর হবে গামা রশ্মি। তো আমরা এটা পরে জানবো। এখন 10টি বিভিন্ন ক্ষেত্র আছে যেখানে বিনা মূলত কাজ করতেছে। সেগুলো হচ্ছে কৃত্রিম মিউটেশন। আমরা তাহলে কৃত্রিম কথাটার যেহেতু আসছে, তাহলে নর্মাল মিউটেশন কি, কৃত্রিম মিউটেশন কি, মিউটেশনের পার্সেন্টেজ কত, কোন জেনারেশনে যে আমাদেরকে বাছাই করতে হবে, কোন জেনারেশনে বাছাই করা লাগে না, M0 কি, M1 কি, এই যে মিউটেশনের বিষয়গুলো আছে, মিউটেশনের জিনটা ডমিনেন্ট হয় নাকি রিসেসিভ হয়, এইগুলো সম্পর্কে, মিউটেশন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। 2 নম্বর হচ্ছে বায়োটেকনোলজি। এটা স্পেশালি ডিএনএ নিয়ে কথাবার্তা হবে। ডিএনএ, তারপর হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস, ডিএনএ আইসোলেশন পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে বায়োটেকনোলজি এবং মার্কার আছে। ইভেন এমন একটা একবার কোশ্চেন আসছিল যে ডিএনএ নিয়েই 4টা কোশ্চেন দিছে। আপনি একবার চিন্তা করেন, বিনার মতন একটা প্রতিষ্ঠান বিনা ডিএনএ নিয়ে 4টা, একই বা একবারেই 4টা কোশ্চেন দিছে। সুতরাং এইখানে বায়োটেকনোলজির যে মৌলিক বিষয়গুলো আছে, সেই মৌলিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সয়েল সায়েন্সের ক্ষেত্রেও আমাদের মৌলিক বিষয়গুলো জানতে হবে, টার্মিনোলজিগুলো। সেচ এবং পানি ব্যবস্থাপনা আছে, বালাই ব্যবস্থাপনা আছে, শস্য উৎপাদনের শারীরতাত্ত্বিক বা ফিজিওলজি। একবার কোশ্চেন আসছিল বিনার, যেটা C3 C4, তারপর ওই যে চক্রগুলো আছে গ্লাইকোলাইসিস, তারপর এটিপি NADPH, এখান থেকেও ফিজিওলজির চ্যাপ্টার থেকেও বেশ কিছু কোশ্চেন আসে। ফসল ব্যবস্থাপনার মধ্যে বা উদ্যান ফসলের মধ্যে, ফসল ব্যবস্থাপনার মধ্যে কিছু টার্মিনোলজি আছে মেনলি, সেই টার্মিনোলজিগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। উদ্যান ফসলের উন্নয়ন, তারা কিছু হর্টিকালচারাল ক্রপ নিয়েও কাজ করে। সেই হর্টিকালচারাল ক্রপস গুলোর ব্রিডিং পদ্ধতি, টার্মিনোলজি, C3 কোনটা, C4 কোনটা, তারপর ক্লাইমেট্রিক কি নন ক্লাইমেট্রিক, হরমোন, এই যে বিষয়গুলো আছে, তারপর কোন কাল্টিভেশনটাকে কি বলা হয়, ফল কালচার থেকে শুরু করে এই বিষয়গুলোর বেসিক যে ধারণা আছে সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। প্রযুক্তি হস্তান্তর এবং প্রভাব মূল্যায়ন এবং আর্থসামাজিক গবেষণা বা সোশিওলজি, যদিও আমাদের ইকোনমিক্সের এখন ওখানে দেওয়া আছে, এখন একই কোশ্চেনে হবে নাকি আলাদা কোশ্চেনে হবে, এটা একটা বড় বিষয়। যদি একই কোশ্চেনে হয় তাহলে হয়তো ইকোনমিক্স থেকে কয়েকটা 3-4টা কোশ্চেন পাইতে পারে না। যদি আলাদা হয়ে যায় তাও 2-একটা কোশ্চেন ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স থেকে অবশ্যই অবশ্যই থাকে। আর বিনা এগুলো নিয়ে গবেষণা করে বা তার বিভিন্ন গবেষণার ক্ষেত্র আছে, কিন্তু বিনাতে আপনি ঢোকার পরে সেখানে কিছু বিভাগ পাবেন। আমরা যেমন সয়েল সায়েন্স বলি, জেনেটিক্স বলি, তারপর হচ্ছে অ্যান্টোমোলজি বলি, ঠিক তেমনি কি তাদের প্রথমেই আছে প্রজনন বিভাগ, এরপরে হচ্ছে ফিজিওলজি বিভাগ, তারপর সয়েল সায়েন্স, কীটতত্ত্ব, রোগতত্ত্ব, কৃষি প্রকৌশল, কৃষি তত্ত্ব বা অ্যাগ্রোনমি, এরপরে ফলিত গবেষণা, বায়োটেকনোলজি, হর্টিকালচার এবং কৃষি অর্থনীতি। এই জন্য 2টা আলাদাভাবে কৃষি প্রকৌশল বিভাগের আলাদা সার্কুলার আসে, দেখেন আলাদাভাবে, মানে ওরা অ্যাপ্লাই করতে পারে, এবং কৃষি অর্থনীতি বিভাগের জন্য তারা আলাদাভাবে করতে পারে। এই 2 বিভাগের ওই আমাদের যে ফ্যাকাল্টি আছে, 2 ফ্যাকাল্টি আছে। বাকি যেগুলো আছে যতগুলো বিভাগ, এই সব বিভাগগুলোতে সাধারণত কোথা থেকে আমাদের পিওর যে এগ্রিকালচারিস্ট আছে তারা অ্যাপ্লাই করতে পারে। এখন কিভাবে পড়তে হবে তাতে যাওয়ার আগে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তারপরে আমরা একটা ডেমো দিব, সেই ডেমো অনুযায়ী আপনাকে আসলে রিসার্চ ইনস্টিটিউটের জন্য কিভাবে পড়াশোনা করতে হবে সেই বিষয়ে আমি আজকে একটা বেসিক ধারণা দেব। ধারণা দিয়ে আমার আপনাদের আরো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা মানে করব। তো আজকের এখন পর্যন্ত যতটুকু হলো, কারো কোনো কিছু জানার আছে কিনা বা কোনো বিষয়ে আগ্রহ আছে কিনা থাকলে করতে পারেন। যদি না থাকে তাহলে এখন আমরা ইম্পর্টেন্ট যে টপিক আছে সেই ইম্পর্টেন্ট টপিকটাতে যাব। ওকে, এখন কথা ভাই হচ্ছে এই পিডিএফটা তো মনে হয় সরবরাহ করা হবে। এই পিডিএফটা আপাতত এখন আমরা দিচ্ছি না। হ্যাঁ, এখন দিচ্ছি না, যখন দেওয়ার প্রয়োজন হবে আমরা হচ্ছে ইনশাল্লাহ দিব। হ্যাঁ,
এ, কিভাবে থ্যাংক ইউ ভাই। কিভাবে হ্যাঁ, পড়তে একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এটা হচ্ছে যে বিনাতে মাঝে মাঝে দেখছি এক্স কোয়েশনে যে ব্রড কোয়েশ্চেন আসছে। আচ্ছা। মানে অন্য অন্য রিসার্চ অর্গানাইজেশনে যেরকম শর্ট কোয়েশ্চেন আসে, হ্যাঁ। বিনাতে দেখলাম যে ব্রড কোয়েশ্চেন আসছে। তো এইবারে কিভাবে আসবে? আচ্ছা, এটা হচ্ছে যে আপনার 2018 সাল সম্ভবত লাস্ট টাইম, 18 কি 19 সালের দিকে ওই দিকে আপনার হচ্ছে বড় কোশ্চেন আসছিল। হ্যাঁ। ও তখন মিনিস্ট্রির একটা সিদ্ধান্ত ছিল যে আপনি বড় কোশ্চেনও নিতে পারবেন অথবা এমসিকিউ নিতে পারবেন। ওই ওই দিকে যদি খেয়াল করেন দেখতেন যে তখন আইবিএ কোশ্চেন করতো, 4টা 5টা করে অপশন দিত, বড় কোশ্চেন করতো। বাট এর পরবর্তীতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা গিয়েছিল যে আপনারা সবাই একই ধাঁচের প্রশ্ন করবেন, মানে ছোট ছোট করে একটা একটা করে কোশ্চেন থাকবে যেখানে ছোট ছোট উত্তর হবে। এবং এইটাই এখন যদি দেখেন 22 সালের এরপর থেকে সবাই এই ধারাটাই মেনটেন করতেছে। ঠিক আছে। তবে যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় আমরা আশা করি জানতে পারবো, জানতে পারলে আপনাদেরকে জানাবো। তবে কিছুদিন আগে বিআরসিতে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে এই ধরনের কথা আসে নাই, কিন্তু হয়তো মার্কসটা বাড়ানোর কথা বলছিল। হ্যাঁ। বাট এইরকম ছোট কোশ্চেনের কথাই আছে আপাতত এখন পর্যন্ত এটাই বলবৎ আছে। এটা চেঞ্জ হয় না। এবং আপনি যদি রিসেন্ট কোশ্চেনগুলো দেখেন, বাড়ি, বিডি, বিডাব্লিউএমআরআই, ডিএসআরআই, বিজিআরআই সবাই এই প্যাটার্নটা ফলো করতেছে। হ্যাঁ। এটা চেঞ্জ হলে আমরা জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং সেইভাবে আমরা তখন প্রিপারেশনটা নিব। তাহলে দেখেন আমরা এখন একটা ভাই জিনিস। হ্যাঁ। আর কোনো প্রশ্ন? ভাই ভাই আপনার ধারণা অনুযায়ী এইবার এমসিকিউ হওয়ার পসিবিলিটি বেশি না, আছে না রিটেন? এমসিকিউ হবে না। এমসিকিউ হবে না। হইলে এই ছোট মানে শর্ট কোশ্চেনই হবে, যেটা হয়ে থাকে। মানে আপনাকে ছোট ছোট করে লিখতে হবে, এটাই হয়ে থাকে, বুঝছেন কিনা? এমসিকিউ এর থ্যাংক ইউ কোনো ভাই। সুযোগ নাই। এমসিকিউ সুযোগ নাই। কারণ এইটা এমসিকিউ নিয়ে অনেক কথা হয়েছে। কারণ এমসিকিউ দ্বারা একটা আপনি এমসিকিউ নিয়ে একটা নবম গ্রেডে চাকরি দিয়ে দিচ্ছেন। এইটা মানে হচ্ছে যায় না এটার সাথে। হ্যাঁ। কারণ আপনি কারণ এটার পরিবর্তনের একটা বড় কারণ হচ্ছে যাদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো, দেখা যাচ্ছে যে পরীক্ষার আগে ওই এমসিকিউ মুখস্থ করে মানে উত্তর মুখস্থ করে চলে গেছে। কিন্তু যখন থেকে রিটেন নেওয়া হচ্ছে তখন থেকে এই সুযোগটা কমে যায়। এবং এখানে এর আগে আপনার 57-58, 60-এর মতো 57-58 করে ঠিক করতো। বাট যখনই রিটেন টাইপ হচ্ছে তখনই কিন্তু মার্কসটা 30% বা 50%-এ চলে আসছে। 50 থেকে 60% মার্কস ক্যারি করতে পারে যারা ফার্স্ট সেকেন্ডে বা এগুলোর মধ্যে হয়। আবার যখন কোশ্চেন খুবই ইজি হয়ে যায় তাও কিন্তু মানুষ 55-এর উপরে তুলতে পারে না। গতবার বিজয়ারে 54 না কত যেন তুলতে পারছে। তার একটা হিস্টোরি আছে, সেই হিস্টোরিটা যেহেতু রেকর্ড হচ্ছে আমি এটা ওখানে বলতে চাচ্ছি না। হ্যাঁ। তাহলে দেখেন আমরা একটা কোশ্চেন নিয়ে আলাপ আলোচনা করব। সেটা হচ্ছে টেট্রাফ্লয়েড হুইটের নাম লিখো। বিনাতেই একটা কোশ্চেন আসছিল 2022 সালে। তো আমি একটু উপরে যদি দেখি আমরা বলছিলাম যে পাট এবং গম নিয়ে তারা কাজ করে। তাহলে দেখেন না আপনার টেট্রাপ্লয়েড হুইটের নাম চাইছে, তাহলে আপনি টেট্রাপ্লয়েড হুইটের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি টিটিকাম টার্জিডাম। ওকে, গুড। এখন আপনি এটা পড়েই মানে থেমে যাবেন না কি করবেন? দেখেন আপনার এইবার বা 2022 সালে টেট্রাপ্লয়েড চাইছে। টেট্রাপ্লয়েড না চাই তো আপনার কাছে কি হেক্সাপ্লয়েডও চাইতে পারে, মনোপ্লয়েডও চাইতে, ডিপ্লয়েডও চাইতে পারে। তার মানে আমার যে গমের যে শ্রেণীবিন্যাসটা আছে সেটা হচ্ছে ডিপ্লয়েড। এই যে এখানে দেখেন নিচের দিকে ডিপ্লয়েড, টেট্রাপ্লয়েড এবং কি হেক্সাপ্লয়েড। তাহলে তাদের তিনটার বৈজ্ঞানিক নামে আমার জানা দরকার। এবং তার এগুলোর কোনো অতিরিক্ত কোনো নাম আছে কিনা, এক্সট্রা নাম আছে কিনা সেই নামটাও আমাদের জানা দরকার। এবং কোনটা কিসের জন্য বিখ্যাত, বাংলাদেশে কোনটার আটা বেশি খাওয়া হয় সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে এই যে এইখানে দেখেন আহ, আমরা একটু টিটিগাম টাজিডিয়াম সম্পর্কেও একটু এক্সট্রা তথ্য জানবো। এটা ক্রোমোজোম সংখ্যা 2n সমান 4x গুণিত 28। আচ্ছা, এখানে 4x হইলো কেন আপনার কোশ্চেন আসতে পারে। তাহলে এই এক্স কে কি বলে? এই এন কে তো আমরা জানি হ্যাপ্লয়েড নাম্বার বলে বা হচ্ছে যে গ্যামেট নাম্বার বলে। তাহলে এক্স কে এখানে কি বলতেছে, এক্স এর মানটা আসলে কত?
সেই মানটাকে আবার কি বলে আপনাকে এটা জানতে হবে। তারপর অ্যালোটেট্রাপ্লয়েডের নামে পরিচিত। অ্যালোটেট্রাপ্লয়েড আসলো কেন, এটাকে অটো কেন বলা হচ্ছে না, অ্যালো কেন হচ্ছে সেটাও জানা, এবং জিনোম সংকেতের এ এ এবং বিবি। তাহলে এ এ এবং বিবি কোথা থেকে আসলো এবং কার মধ্যে থেকে ক্রস করে আসলো সেটাও আমাদেরকে জানতে হবে। এবং অ্যাজিলাস টাসচিয়াসি সেটাই। পরবর্তীতে আরেকটা কোশ্চেন আসছিল যে ডি জিনোম, এই ডি জিনোম কোনটা থেকে আসছে, তার মানে দেখেন অ্যাজিলাস টাসচি থেকে ডি জিনোম আসছে। একবার টেট্রাপ্লয়েড হুইটের সাইন্টিফিক নাম চাইছে, আর একবার ডি জিনোম কোথা থেকে আসছে তার নাম চাইছে, আর একবার হচ্ছে যে বেসিক ক্রোমোজোম নাম্বার কি তা সেটা আছে। তাহলে দেখেন আপনি যদি প্যাটার্নটা একটু চিন্তা করেন, প্যাটার্নে কি আছে, তার মানে তার উৎপত্তি সম্পর্কে, তার মেজর জিনগুলো কোথা থেকে আসছে, এ বি ডি ডি, এই এ বি ডি ডি এটা কোথা থেকে কোনটা থেকে কি হয়েছে না হয়েছে, এই টোটাল জিনিসটা যদি আপনি গমের জানেন তাহলে গম সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা চলে আসবে, এবং আপনি শিওর থাকেন যে এই বেসিক থেকে, আমি আবারও বলতেছি, এই বেসিক থেকে কোনো কোশ্চেন আসলে আপনি জানা পারেন। আপনি এই বেসিক গুলো যদি পড়ে যান তাহলে অবশ্যই আপনার পরীক্ষার হলে একটা কনফিডেন্স থাকবে যে এই বেসিক গুলো আমি জানি, এবং পরীক্ষার প্রশ্ন দেখে আপনি বলতে পারবেন যে কোশ্চেন সহজ হয়েছে নাকি কোশ্চেন কঠিন হয়েছে। যদি দেখেন এই বেসিকের মধ্যেও কোনো প্রশ্ন নাই তাহলে বুঝতে পারবেন যে কোশ্চেন তুলনামূলকভাবে হার্ড হয়েছে। এখন আমরা মেজর সাব স্পিসিস গুলো দেখে নিই, কোনটা এই কি ডুরাম, কোনটা হচ্ছে কি এমআর, এবং কোনটা হচ্ছে পলিসুইট। এখানে নাম দেওয়া আছে, এটা জাস্ট একবার একটু জেনে নিলেন, এবং কখন কোনটা কি নামে পরিচিত। যদি আপনাকে দেয় যে পাস্তা হুইট নামে পরিচিত কোনটি, তাহলে তখন যদি আপনি বললো যে পাস্তা হুইটের সাইন্টিফিক নাম লিখুন, যেন আপনি লিখতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা গমের প্রথমে একটা বেসিক তথ্য জানলাম, সাব স্পিসিস জানলাম, এবং গমের শ্রেণীবিন্যাস এবং হচ্ছে যে কি তার বৈজ্ঞানিক নামগুলো এখানে দেওয়া আছে এটা একটু জানলাম। এখন গম সম্পর্কে জানলাম এবং একটু তাহলে তার জিন সম্পর্কে একটু জেনে নেই। এই যে গমের জিন আছে সেখানে হচ্ছে কি গমের বামন জিন বা ডোয়ার্ফিং জিন অফ কি হুইট। গমের সবুজ বিপ্লব হয়েছে, আমরা জানি গ্রিন রেভলিউশন, তাহলে গমের সাথে কিন্তু আমাদের এটা কি জড়িত আছে, গ্রিন রেভলিউশন আছে। তাহলে এই গ্রিন রেভলিউশনটা কে করছে, কেন হয়েছে, কিসের জন্য এটা হয়েছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে দেখেন গ্রিন রেভলিউশনের মূল ভিত্তি ছিল নরিনটেন। নরিনটেন জাত, সেখান থেকে একটা কি পাইছিল RH T1 এবং RH2H2 বামন জাতের জিন বা ডোয়ার্ফিং জিন ছিল। এবং আরেকটা কি ছিল টম থাম, এটা ছিল RH23 থেকে। তাহলে প্রধানত নরিনটেন থেকে RH T1 এবং RH T2 হচ্ছে এই দুইটা জিন পাওয়া গেছিল। এখন হঠাৎ করে প্রশ্ন মনে আসতে পারে RH T1 কি, RH2 তাহলে কি রিডিউসড হাইট জিন। এখানে RH কি রিডিউসড হাইট জিন 1 এবং জিন 2, এই দিন দুটা পাওয়া গেছিল। আর নরিনটেনটা কি, তাহলে নরিনটেন হলো RH T1 এবং RH2 জিনের উৎস, যা গমের 4B এবং 4D ক্রোমোজোমের খাটো বাহুতে বা শর্ট আর্মে থাকে। এবং টম থাম হলো কি RH23 জিনের উৎস, যা মূলত গমের একটি প্রকট জিনটি মূলত RH2 জিনেরই একটি পরিবর্তিত রূপ, অ্যালিল রূপ, এবং এটা 4B ক্রোমোজোমে। তাহলে যদি বলে যে নিচের কোনটি, কোন জিনটি আপনার কি পরিবর্তিত বা অ্যালিল রূপ হিসাবে কাজ করে, তার মানে এই যে RH T1 এবং RH T3 এদের অবস্থান একই জায়গাতে এবং একটা আর একটার অ্যালিল হিসাবে কাজ করে। তাহলে এই যে আপনি তাহলে দেখেন, আমি বললাম যে গ্রিন রেভলিউশন কি কারণে হয়েছে বা কোন জিনটার কারণে হয়েছে, কিন্তু এখানে কিন্তু আরো গ্রিন রেভলিউশন সম্পর্কে তথ্য জানা লাগবে। জানাটা কি, গ্রিন রেভলিউশনটার জন্য মূলত কোন ব্যক্তিটা দায়ী, গ্রিন রেভলিউশনটা কবে হয়েছে, এবং গ্রিন রেভলিউশনের দুইটা আরো ভিত্তি আছে, মূল ভিত্তি ডোয়ার্ফিং জিন, আর একটা ভিত্তি আছে সেটা হচ্ছে কি তাদের উৎপাদন প্রোডাকশন ক্ষমতা, মানে ফার্টিলাইজার বা নিউট্রিয়েন্ট এগুলো গ্রহণ করে প্রোডাকশন ক্যাপাবিলিটিটাও ইনক্রিজ করছিল। গ্রিন রেভলিউশন কিন্তু শুধু এই ডোয়ার্ফ জিনের জন্য হয় নাই। তাহলে এখন আমরা নরিন
টেন সম্পর্কে একটু জানবো। এটা ছিল সেমি ডোয়ার্ফ হুইট কাল্টিভার উইথ এ ভেরি লার্জ ইয়ার। জাপানি ভাষায়, তার মানে এটা জাপানি ভাষায়, নরিন শব্দটির অর্থ হচ্ছে কৃষি এবং বন মন্ত্রণালয়। জাপানি বিজ্ঞানী ছিল, সেটা হচ্ছে গনজিরো ইনজুকা। তিনি 1935 সালে নরিন টেনটি জাতটি তৈরি করেন। জাপানের স্থানীয় খাটো জাত কি ডারুমা সাথে আমেরিকার একটি অন্যতম সেরা জাত ফুড এই সংস্করণ ঘটান। পরবর্তীতে এই সংস্কার জাতির সাথে আমেরিকার আরেকটি তুর্কি রেডের পুনরায় ব্যাক ক্রস, তাহলে এখানে আরেকটা টার্মিনোলজি আসলো, ব্যাক ক্রস করিয়ে এই জটিল ক্রসের মাধ্যমে নরিন টেনের জন্ম হয়। তাহলে আমরা নরিন টেন সম্পর্কে একটু জানলাম যে হোয়াট ইজ নরিন টেন, নরিন টেনটা কে আবিষ্কার করছে এবং সেটা কি ছিল, সেমি ডোয়ার্ফ ছিল, তার আর একটা ক্যারেক্টারিস্টিক ছিল, এতটুকু জানলেন। টম থাম, এটা হচ্ছে তিবেতান হুইট অফ চায়না, চায়নার একটা, এবং এখানে RH23 ডোমিনেন্ট জিন আছে, কিন্তু RH টিয়ন এরা ছিল কি রেসিসিভ জিন, আর এই RH23 হচ্ছে ডোমিনেন্ট জিন। তাহলে আমরা গমের মোটামুটি রেভলিউশনের সাথে যে জিনগুলো জড়িত, যে বিষয়গুলো জড়িত, তার রেভলিউশনটা জানলাম, তার হিস্টোরিটা জানছি। কিন্তু এখন আমরা যদি কাল্টিভেশনের ক্ষেত্রে চলে আসি, তাহলে গম কিন্তু একটা কি শীতকালীন। তাহলে আমাদের দেশে শীতকালে হচ্ছে, বিদেশে কি কোন কালে হচ্ছে, ইউরোপে কোন কালে হচ্ছে। গম তো আমাদের প্রধান ফসল না, আমরা তো ধান খেয়ে অভ্যস্ত। তাহলে আমাদের দেশে যে গমটা হচ্ছে সেটা ইউরোপের শীতকালীন গম হচ্ছে নাকি সেখানকার বসন্তকালীন গম হচ্ছে, এবং সেই বিষয়টাও আপনার গম সম্পর্কে এক্সট্রা ভাবে জানতে হবে। এরপরে আছে গমের প্রথম সেচ কখন দিতে হয়। এটা বিনাতে 2022 সালের কোশ্চেন আসছিল। তো গমের একটা টার্মিনোলজি আছে CRI। CRI মানে হচ্ছে ক্রাউন রুট ইনিশিয়েশন স্টেজ, 17 থেকে 21 দিনের মাথায়। তার মানে আপনি যদি অপশন না থাকে তাহলে আপনাকে এই দুইটাই লিখতে হবে, যে 17 থেকে 21 দিনে অথবা CRI স্টেজে। এবং প্রথম সেচ এই CRI স্টেজে দিতে হবে। আপনার যদি একটা সেচ দেওয়ার সুযোগ থাকে তাও এই 17 থেকে 21 দিনে দিতে হবে। যদি একটাও সেচ না দেওয়ার সুযোগ থাকে, মানে সেচ নাই, সেচ ছাড়া গম করবেন, তাহলে বেজাল ডোজে সকল ফার্টিলাইজার গুলো দিতে হবে। আমি আবার একটা কথা বলতেছি, যদি আপনার কোনো সেচ দেওয়ার সুযোগ না থাকে তাহলে যা ফার্টিলাইজার দেওয়ার সকল মাটি তৈরি করার সময় ভেজাল ডোজে দিয়ে দিতে হবে। এটা পরবর্তীতে আর দেওয়া যাবে না যদি কোনো ধরনের সেচ দেওয়ার সুযোগ না থাকে। এরপরে যদি একটা সুযোগ দেওয়া থাকে তাহলে আপনাকে 17 থেকে 21 দিন পরে দিতে হবে। যদি দুইটা দেওয়ার সুযোগ থাকে তাহলে 75 থেকে 80 দিন পরে দানা গঠন বা মিল্কিং স্টেজে দিতে হবে। আর যদি তিনটে থাকে তাহলে 50 থেকে 55 দিনে। যদি চারটা থাকে তাহলে হচ্ছে যে আপনার ওই মাঝে আর একটা আছে, ওই দিয়ে মানে তিনটাই মেলে তো তিনটাই দেওয়ার কথা বলা হয়। এটা মনে রাখবেন কিভাবে, 17, 17 × 2 = 34, 3 × 17 = 51, 34 নাই কিন্তু 50 থেকে 55 আছে, 4 × 17 = 68, 5 × 17 = 85, 85 নাই, আর 75 থেকে 80, মানে যদি আপনি 16 অথবা 17 ঘরের নামটা চিন্তা করেন তাহলে ওখান থেকে একটু সামনে বাড়াই দিলেই আপনার প্রথম সেচ বা সেচ গমে কখন দেওয়া হয়, কত পাতায় দেওয়া হয়, সেই ডেটটা আপনার ইজিলি বের হয়ে যাবে। তাহলে তিনটা সেচ দিলে কখন কখন দিতে হবে, দুইটা দিলে কখন দিতে হবে, একটা দিলে কখন দিতে হবে, আর যদি কোনো ধরনের গমের সুযোগ সেচ দেওয়ার সুযোগই না থাকে তাহলে আপনি কোন স্ট্র্যাটেজিটা ফলো করবেন, এটা আপনার বেসিক এখান থেকেই ওকে হয়ে যাবে। ঠিক আছে। কৃষকের কাছে দুটি সিরিয়াল প্রথম এবং তৃতীয় সেচের সময় দিতে হবে, যে প্রথম এবং তৃতীয় সেচের সময় দিতে হবে, এটা আমি পরে বলছি। যদি একটা সুযোগ থাকে তাহলে 17 থেকে 21 দিনের মধ্যে দিতে হবে। আর যদি কোনো সুযোগ না থাকে তবে তাকে বেজাল ডোজ হিসাবে দিতে হবে। এখন পর্যন্ত এইটা নিয়ে কোশ্চেন আসছে, প্রথম তৃতীয় সেচ নিয়ে কোশ্চেন আসছে অন্য BWMRI, 17 থেকে 21 দিনের নিয়ে BWMRI কোশ্চেন আসছে। কোশ্চেন আসেনি এই ভেজাল ডোজে সকল সার দিতে হবে এটা নিয়ে। যদি সেচের সুযোগ সুবিধা না থাকে তাহলে সকল সার আপনি কি করবেন, সেটা হচ্ছে ভেজাল ডোজ হিসাবে সকল সার দিয়ে দিতে হবে। তাহলে এটা সামনে এই তিনটা থেকেও একটা কোশ্চেন আসতে পারলেও পারে। আমরা জিনোমের উৎস দেখতেছিলাম, এ জিনোম, বি জিনোম, ডি জিনোম। একটা কোশ্চেন আসছে যে গমের ডি জিনোমের উৎস কি, তাহলে কি অ্যাজিলাস টাসচি
এটা বন্য তৃণজাতীয় উদ্ভিদ। এইটাকে আরেকটা হচ্ছে যে নামে ডাকা হয়, সেটা হচ্ছে গট গ্রাস, মানে ছাগলের ঘাস। হ্যাঁ, অ্যাজিলাস টাস্টিকে আবার ছাগলের ঘাস নামেও ডাকা হয়। তাহলে আমরা এখানে ডি জিনোমটা জানলাম, তাহলে আমাদের এ জিনোম জানতে হবে, বি জিনোম জানতে হবে, এবং তাদের ক্রোমোজোম সংখ্যা। অতিরিক্ত কি, আধুনিক যে আমরা রুটি খাচ্ছি, সেই আধুনিক হেক্সাপ্লয়েড যার জিনোম গঠিত হয়েছে তিনটি ভিন্ন জিনোম, যে এ এ বি বি এবং ডিডি, এই জিনোমগুলো আসছে কি ভিন্ন ভিন্ন প্রজাতি থেকে বিবর্তনের মাধ্যমে। তাহলে কি হয়েছে, প্রথমে ন্যাচারাল হাইব্রিডাইজেশন হয়েছে এবং পরবর্তীতে সেইগুলো আবার পলিপ্লয়েডাইজেশন হয়েছে। তাহলে যদি বলে যে আমরা যে হচ্ছে যে হুইটটা বা গমটা বা হেক্সাপ্লয়েড হুইটটা খাচ্ছি, সেটা কিসের বা কিসের বিবর্তনের ফসল, বা এটা কিভাবে সৃষ্টি হয়েছে, তাহলে কি প্রথমে এখানে ন্যাচারাল হাইব্রিডাইজেশন হয়েছে এবং পরবর্তীতে সেখানে পলিপ্লয়েডাইজেশন হয়েছে। ডিজিনোম গমের মধ্যে রুটি তৈরির উপযোগী গ্লুটিন প্রোটিন এবং শীত সহনশীলতার জন্য ভূমিকা পালন করে। তাহলে ডিজিনোমে দুইটা জিনিস স্পেশালি থাকে, একটা হচ্ছে কি রুটি তৈরির উপযোগী গ্লুটিন গ্লুটেন প্রোটিন, এবং এই যে ঠান্ডা, এই ঠান্ডা কন্ডিশনে থাকার জন্য তার একটা ভূমিকা আছে। তাহলে এ জিনোমের উৎস কি এবং তার ক্রোমোজোম সংখ্যা, বি জিনোমের উৎস কি এবং ডি জিনোমের উৎস কি, এই জিনিসটা বা এই তিনটা আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে। বিবর্তনের ধাপটা আপনারা অনেক সময় ড্রয়িং করছেন, অবশ্যই জেনেটিক্সে পড়লে এই লেভেল 2-3 দিকে সম্ভবত এটা পড়ানো হয়। কিভাবে এখানে হয়েছে, এখানে আমরা দেখাচ্ছি যে যখন এই এ জিনোমের সাথে অ্যাজিলাস স্পেলটোয়াইডিস এর ক্রস হয়েছে, তখন সেখানে কি হয়েছে, ইমার হুইট উৎপন্ন হয়েছে। এই ইমার হুইটটা কি এ এ এবং বিবি অথবা টিটিকাম ট্রাজিডাম যেটা আছে, এবং এটা প্রাকৃতিক সংস্করণে প্রথম জন্ম নেয় এই জিনিসটা। পরবর্তীতে ইমার হুইটের সাথে অ্যাজিলাস টাস্সির মধ্যে মানে ক্রস করে আমার ব্রেড হুইটটা উৎপন্ন হয়েছে, যেটা টিটিকাম আস্ট্রিভাম বা অ্যাস্ট্রিভাম যেটা বলেন, এ এ বি বি এবং ডি ডি, তার হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা। এখানে প্রথম সংকরায়ন হয় এবং পরবর্তীতে ক্রোমোজোম দ্বিগুণ বা পলিপ্লয়েডাইজেশন হচ্ছে। তাহলে এই একটা পদ্ধতিতে আমাদের যে হেক্সাপ্লয়েড হুইট আছে, তাহলে আমরা শুধু যে ডিজিনোমের উৎস একবার পরীক্ষায় আসছে বলে এ জিনোম আসবে না, বি জিনোম আসবে না, কোনটার সাথে প্রথম ক্রস হয়েছে পরবর্তীতে কোন ক্রসটা হয়েছে এটা আসবে না, এটা আমরা কখনোই বলতে পারি না। এরপরেও যদি আরো কিছু জিনোম নিয়ে আপনার স্টাডি করার থাকে, তাহলে একটু জানতে পারেন। সেটা হচ্ছে জিন বা জিনোমে হেক্সাপ্লয়েড গঠন, পিএইচ অন জেন আছে বা পিয়ারিং হোমোলোগাস। এই হোমোলগাস জিনিসটা বুঝতে হলে জেনেটিক্সে যারা মাস্টার্স করে এরা একটু ভালো বুঝবে। যে এই যে 6-7-42, এরা কিন্তু একটা আর একটার সাথে জয়েন্ট হয় না। কেন জয়েন্ট হয় না, সেখানে পিএইচ অন জিনটা আছে বা পেয়ারিং হোমোলগাস, এই জিনটা থাকার কারণে এটা ক্রোমোজোম 5B-তে অবস্থিত এবং হোমিওলগাস ক্রোমোজোমের মধ্যে ভুল পেয়ারিং প্রতিরোধ করে। তার মানে এ কখনো বি এর সাথে বা বি কখনো ডি এর সাথে কি করবে না, পেয়ারিং করবে না। এই পেয়ারিংটা প্রতিরোধ করে কে, এই পেয়ারিং হোমোলগাস জিন। এইটা, এই জিনটা সম্পর্কে আমাদের একটা জেনেটিক্স এর কোশ্চেন হলে এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও আসলেও আসতে পারে। পরবর্তীতে রোগ প্রতিরোধের ক্ষেত্রে দেখেন এখানে বেশ কয়েকটা আছে, তার মধ্যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাস্ট। হ্যাঁ, এই স্পেশালি একটা সময় হলুদ এবং পাতা মরিচা রাস্ট, এই দুইটা রাস্ট খুবই হইতো গমে, এখন কম হয়। কারণ কি, এই যে জিন দেখেন, একটা হচ্ছে ইয়েলো রাস্টের জন্য ওয়ার জিন আর একটা হচ্ছে এলআর জিন। এই জিনটা থাকার কারণে তারা এই মরিচা রোগের মধ্যে প্রতিরোধ করছে। তাহলে এতটুকু জানেন, আর বাকিটুকু এগুলো না জানলে হবে। বামন জিন কোথায় পাওয়া যায় আমরা অলরেডি বলছি বামন জিন নিয়ে। গ্লুটিন বা প্রোটিন, এইটা হচ্ছে কি দেখেন, গ্লুটিন 1 থাকে যেটা হাই মলিকুলার ওয়েট অফ গ্লুটিনিন থাকে, যেটা রুটির গুণগত মান নিয়ন্ত্রণ করে। আর একটা গ্লুটিন 3 আছে যেটা, সেটা লো মলিকুলার ওয়েট গ্লুটিনিন আটার ইলাস্টিসিটি নিয়ন্ত্রণ করে, মানে একটা কোয়ালিটি মেনটেন করে আর একটা ইলাস্টিসিটি। আপনি টানলে বড় হয়, রুটির আটা যখন তৈরি করেন ওটা টানলে বড় হয়, কিন্তু আপনি চালের আটা কখনো এইভাবে টানলে বড় হয় দেখছেন?
তার ইলাস্টিসিটি নাই। তাহলে যদি বলে যে কি কারণে নাই, সেটা হচ্ছে গ্লুটেনিন এর অভাবের কারণে হয় না, এবং জিন হিসাবে যদি বলেন তাহলে GL3 জিন না থাকার কারণে। এরপরে আছে আমাদের হুইটের ক্ষেত্রে, এটা ছোট দিনের উদ্ভিদ না বড় দিনের উদ্ভিদ, এটা আপনাকে জানতে হবে। এটা বড় দিনের উদ্ভিদ। এই যে বড় দিনের বা ছোট দিনের জন্য এদের কি হয়, একটা ভার্নালাইজেশন প্রয়োজন, মানে শীতের প্রয়োজনীয়তা নিয়ন্ত্রণ করে ফুল ফোটায়। শীতকালের পরে যখন গরমকাল আসবে তখন কিন্তু এটা ফুলটা ফুটবে। এই জন্য এই ভার্নালাইজেশনটা বা VRN জিনটা আছে, যেটা শীতের প্রয়োজনীয়তা নিয়ন্ত্রণ করে। আর এটা আছে PPD জিন, যেটা দিনের দৈর্ঘ্যের প্রতি সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে। আমরা অনেক বলে ফেলছি, আমরা আরেকটু বলে শেষ করব। এই গম আবার কি করে আপনার খরা বা লবণাক্ততা সহনশীল দেখায়। সেখানে DREB জিন আছে, এবং NAX1 এবং NAX2 জিন আছে, সোডিয়াম এক্সক্লুশন। এই জিন থাকার কারণে তারা আছে লবণাক্ততাতে সহনশীলতা দেখায়। তবে পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্ব হচ্ছে জিন বিপ্লব, এবং হচ্ছে যে ওই যে আমরা রাষ্ট্রের কথা বললাম, এবং PH1, যেটার কারণে হেক্সাপ্লয়েড গম গম স্থিতিশীলতা রক্ষা করে। তারা এখন আর একটার একটার সাথে মানে প্যাচ পাকিয়ে দেয় না। আরেকটা জিনিস নিয়ে আমরা বলতেছিলাম যে বেসিক ক্রোমোজোম নাম্বার হেক্সাপ্লয়েড। তাহলে গমের ক্ষেত্রে বেসিক ক্রোমোজোম নাম্বার হচ্ছে কত? 7। ধানের ক্ষেত্রে হচ্ছে 12। ভুট্টার ক্ষেত্রে 10। এখানে অনেকগুলো, এর মধ্যে আলু আছে, তো তুলা আছে, আর সুগার কেন। এই বেসিক ক্রোমোজোম নাম্বার এবং অনেক সময় ইন বা তার গ্যামেটিক নাম্বারের সমান হতে পারে। কখন হতে পারে? যখন সেটা ডিপ্লয়েডের ক্ষেত্রে। হ্যাঁ, ডিপ্লয়েডের ক্ষেত্রে দেখবেন যে তার বেসিক ক্রোমোজোম নাম্বার এবং গ্যামেটিক নাম্বার একই হয়। যেমন ধানের ক্ষেত্রে দেখেন তার বেসিক ক্রোমোজোম নাম্বার এবং গ্যামেটিক নাম্বার একই, ভুট্টার ক্ষেত্রে। কিন্তু আখের ক্ষেত্রে না। আখের 80 থেকে 100 প্লাস পর্যন্ত এই কি থাকে আপনার, এই পলিপ্লয়েডই দেখা যায়। তুলাও একটা পলিপ্লয়েডি, এবং আলুও একটা পলিপ্লয়েডি ফসল। তো এই ছিল আমাদের একটা ফসল। জাস্ট আমরা চেষ্টা করছি একটা ফসল, একটা ফসল নিয়ে কথাবার্তা করার, কথাবার্তা বলার। ও আরেকটা ছুটে গেছে গমের ক্ষেত্রে, আরেকটা ম্যান মেড সিরিয়াল ছিল। গমের সাথে রায়ের বিক্রিয়া করে বা ক্রস করে ফার্স্ট ম্যান মেড সিরিয়ালস প্রোডাকশন করা হয়েছে। এখান থেকে গম থেকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা বর্তমানে গমের যে ব্লাস্ট রোগ হয়, ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত এবং ব্লাস্ট রোগের জন্য দায়ী জিন, রেজিস্ট্যান্ট জিন, এই এতটুক যদি জানেন, তাহলে আপনি গম রিলেটেড যে প্রশ্নগুলো সচরাচর করা যায়, সেই কোশ্চেনগুলোর 95% আপনি কভার করবেন। আমি যতটুকু পড়াইলাম আর যতটুকু মুখে বললাম, এইটুক যদি পড়েন তাহলে আপনার গম শেষ। তাহলে এইরকম যদি আপনার বিনা যে ফসলগুলো নিয়ে কাজ করতেছে সেই ফসলগুলোকে যদি এক জায়গায় করেন, যেটা আমি বলছি এখানে লেখা ছিল, ওই ফসলগুলো সম্পর্কে এরকম সব ফসলে এত ইনফরমেশন থাকবেও না বা লাগবেও না। তাহলে আপনার তাদের ফসল নিয়ে একটা সুন্দর নোট তৈরি হয়ে যাবে। সেই নোটটা পড়লেন এবং বিগত সালের কোশ্চেনগুলো ওখানে কি কি আসছে একটু চেক করলেন। পরবর্তীতে তাদের গবেষণার যে বিষয়গুলো আছে, মিউটেশন সম্পর্কে জানলেন, খরা সম্পর্কে, লবণাক্ততা সম্পর্কে, এইগুলো সম্পর্কে জানলে আপনি উনাদের বিষয়ে এক্সপার্ট হলেন। বাকি যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে বেসিক কিছু তথ্য জানা। অ্যাজ অ্যান এগ্রিকালচারিস্ট হিসাবে যখন আপনি একজন সায়েন্টিস্ট হিসাবে জয়েন করবেন, তখন আপনি যখন আপনার এলাকাতে যাবেন, তখন কিন্তু তারা আপনি কি নিয়ে কাজ করতেছেন এটা বলবেন না। আপনার কাছে এসে বলবে যে ভাই ধানের তো এরকম সাদা শীষ হয়ে যাচ্ছে, এই শীষের জন্য আমি কি দিব। তার মানে আপনাকে এগুলোর বাইরেও বেসিক যে একেবারে বেসিক যে টার্মিনোলজি গুলো আছে, বেসিক যে রোগটা আছে, যে প্যাথোজেনটা আছে, সেটা সম্পর্কে জানলে আপনার সাবজেক্টিভ বিষয়ে একটা ওভারঅল এবং গুড নলেজ দাঁড়াবে। এবং এতটুকু যদি পড়তে পারেন, আমি আশা করি আপনি একটা হাই কনফিডেন্স নিয়ে এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন, এবং আপনার কোনো ধরনের মানে হচ্ছে কি বলবো, ভয় ভীতি কাজ করবে না। এবং একবার যদি আপনি পরীক্ষাগুলো
ক্র্যাক করতে পারেন, দেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হবে। তবে রিসার্চের ক্ষেত্রে একটা কথা বলি, সব সময় চেষ্টা করবেন আহ, যত দ্রুত একটা অথবা দুইটা ভাইবা দেওয়ার মধ্যে যেন আল্লাহ আপনাকে চাকরি দেয়। কারণ বেশি বার ভাইবা দিলেও অনেকের চাকরি হয় না। আমারই দেখা অনেকে আছে 5 বার 7 বার পর্যন্ত ভাইবা দিয়ে দিছে কিন্তু তাদের চাকরি হয় নাই। জানি না ঠিক কবে হবে বা আদৌ তাদের রিসার্চে হবে কিনা, এই বিষয়গুলো থাকে। আর সব শেষে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার ভাগ্য। একটা ভালো প্রিপারেশন নিয়ে আপনি যদি যান এবং আপনার ভাগ্য যদি সহায়তা হয়, তাহলে হয়তো আপনাকে আল্লাহ নিরাশ করবেন না। আর ভাগ্য ভালো না হলে, যতদিন না আপনার চাকরি রিসার্চে হবে, ততদিন পর্যন্ত আপনি আমাকে, প্রতিষ্ঠানকে, সবাইকে গালিগালাজ করতে পারবেন। ঠিক আছে কিনা? এখন কারোর কোনো কিছু, যে কোনো বিষয়ে আমার সাধ্যের মধ্যে হলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রশ্ন করলে করতে পারেন। নাও দিস ফ্লোর ইজ ওপেন ফর অল। কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে ইজিলি আস্ক করতে পারেন। কারো কোনো কিছু ভাই, জানেন? ক্লাস হ্যাঁ, ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস আমাদেরকে আহ, কালকে থেকেই শুরু করতে হবে। কারণ হচ্ছে আমি 2 মাসের টার্গেট নিব। আহ, 2 মাসের হয়তো 2.5 মাস সময় পাইতে পারি, বা হাইস্ট হলে 3 মাস। তো 2 মাসের মধ্যে সবকিছু শেষ করতে হবে, পরীক্ষা নিতে হবে। এই তো, এই জন্য আমরা আর লেট করতে চাচ্ছি না। এছাড়া আমারও ব্যস্ততা আছে। আমি যত লেট করব আমার ব্যস্ততা তত বাড়বে, আর আমার উপরে বোঝা এসে তত বাড়বে। এই জন্য যত দ্রুত শুরু করা যায়, যত যত দ্রুত শেষ করা যায়, সেটা হচ্ছে বড় বিষয়। হ্যাঁ, আর কোনো কিছু? 150 হ্যালো প্লাস। ভাই। হ্যাঁ, বলেন। ভাই মেনলি কি বই থেকেই পড়ানো হবে, না আপনার স্পেশাল কিছু শিটও আপনি প্রোভাইড করবেন? আমি, যারা হয়তো পুরনো আছে, আমি কিছু শীট মানে প্রোভাইড করি। স্পেশালি ধরেন বিনার যে সকল কোশ্চেন গুলো আছে এগুলো সলভ করে তাদেরকে আমি পিডিএফ দিব। আমি একটা জিনিস কথা বলছি, যদি আমি পারি তাহলে এই যে যে কোশ্চেন গুলো আপনাদের এক্সপ্লেনেশন সহ দেখাইলাম, এরকম এক্সপ্লেনেশন আপনি আমার বইয়ে পাবেন না। আমি এটা কোশ্চেন ব্যাংক করার চিন্তা ভাবনা করতেছি, যদি পারি তাহলে এটা দিব। আর যদি মানে প্রিন্টেড কপি যদি পারি তাহলে দিলাম, আর যদি না পারি তাহলে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি বিনার সকল কোশ্চেন এরকম সলভ করে এক্সপ্লেনেশন সহ আমি তাদেরকে পিডিএফটা দিয়ে দেব। আর যদি আমি প্রিন্ট করতে পারি তাহলে তাদেরকে প্রিন্ট কপি নিতে হবে। কারণ যখনই আমি পিডিএফ দিব তখন কিন্তু এইটা আর আমার থাকে না। এটা আপনারা আমার চাইতে ভালো জানেন। দ্যাটস দ্য পয়েন্ট। আর তবে সবসময় আমরা সাপ্লিমেন্ট আমি দিয়ে থাকি। কারণ আমি একটা প্রচন্ড রকমের অলস মানুষ। অলসতা বলেন, ব্যস্ততা বলেন, এই কারণে দেখা যাচ্ছে যে আমরা কভার করতে একটু কষ্ট হয়, তখন আর প্রিন্টিং এ যায় না। পিডিএফটা দিয়ে দিই, বলি যে তোরা সবাই পড়ে নে। ভাইয়া, ক্লাস রাতের বেলা কি হবে নাকি দিনের বেলা? না, সবই রাতের বেলা হবে। আমি একজন নিজে চাকরিজীবী মানুষ। রাত্রে ছাড়া আমার রাতে কোনো সময় নাই। রাত 9:30 থেকে 10টা 10:30, এই সময়খানে আমার জন্য মুখ্য সময়। এরপরে আমার আর সময় এদিকেও থাকবে না, ওদিকেও থাকবে না। বুঝছেন কিনা? আর রেকর্ডও থাকবে, এটা একটা বড় বিষয়। কারণ হঠাৎ করে আমি ব্যস্ততা হয়ে গেলেও আমি যদি ক্লাসগুলো নিই, হুট করে ধরেন আপনাকে 10 মিনিট সময়ের মধ্যে আমি বললাম যে জুমে অ্যাড হন, আপনি তো সুযোগ নাও পাইতে পারেন। তখন ওই ক্লাসগুলোর রেকর্ড দেওয়া হবে, সব ক্লাসেরই রেকর্ড দেওয়া হবে ইনশাল্লাহ। তো এক কাজ করতে পার, এই জিনিসটা করেন না। এই 500 700 টাকা, 700 টাকার জন্য 2 3 জনে মিলে কিনেন না। চাকরি পাওয়ার পরে আপনার একদিনের বেতনই থাকবে 1200 টাকা। একটা টিএডিএ বিল যদি করান, কোথাও যদি একটা আপনি হচ্ছে যে ভ্রমণে যান, সরকারি কাজে যান, তো দেখবেন এসে 4 থেকে 5 হাজার টাকা পাইতেছেন। তো ওই 4 থেকে 5 হাজার টাকা পাবেন বা একদিনে 1200 টাকা পাবেন, আর এই 720 টাকা ইনভেস্টের জন্য উম, মানে
একটু চালাকি না করা উত্তম। সমস্যা থাকলে দরকার হলে আমাকে বলবেন, কিন্তু চালাকির চাইতে সমস্যাটা বলা উচিত। আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে? যদি না থাকে তাহলে আমরা শেষ করে দিব। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম জি, একে একে বলেন, অসুবিধা নেই, একে একে বলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া বলুক, আমি পরে বলতেছি। হ্যাঁ বলেন। আপনার ফার্স্ট এডিশনের বইটা আছে, এটা পড়াশোনা করলেই হবে নাকি লাস্ট এডিশনের লাস্ট বইটাতে কোনো? এডিশন এখন বলি, অনেকে এই জিনিসটা জিজ্ঞাসা করে। এখন ফার্স্ট আর লাস্ট এডিশন বলতে, লাস্ট এডিশনে আমি পিছনের দিকে 40 পেজ জয়েন করছি। 40, হ্যাঁ 40 পেজ, মানে বিগত রিসেন্ট যে কোশ্চেন গুলো হয়েছিল সেগুলো অ্যাড করা হয়েছে। আপনি আমারে নক দিয়েন বা গ্রুপে নক দেন, কেউ না কেউ আপনাকে ছবি তুলে পিডিএফ করে দিয়ে দেবে ওই 30-40 পেজ। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করেন না। একটা বই কিনছেন, যেহেতু মেজর পরিবর্তন করি নাই আমি, পিছনে শুধু রিসেন্ট কোশ্চেন দিছে, তাহলে আপনি কেন আবার 400 টাকা খরচ করে আমার বই কিনবেন ভাই? আপনি 40-50 টাকা খরচ করে ওই পেজগুলো ফটোকপি করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে না? জি, জি, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা। ভাইয়া আমি এবার আমার প্রথম এইটার জন্য প্রিপারেশন নেওয়া, এর আগে কখনো নেইনি তো। এই কোর্স সম্পর্কে যদি একটু ডিটেলসে বলতেন, কিভাবে ক্লাস হবে, কোন প্ল্যাটফর্মে ক্লাস হবে, বা কোনো গ্রুপ আচ্ছা, আছে এই কিনা। যে ঠিক ঠিক যেরকম যে প্ল্যাটফর্মে এখন ক্লাস করতেছেন, এই প্ল্যাটফর্মে ক্লাস হবে, এরকম টাইমে ক্লাস হবে, ক্লাসের রেকর্ড থাকবে। আহ আর হচ্ছে যে, আর কি জানতে চাচ্ছেন বললেন? যে স্লাইড গুলা শো করে ক্লাসটা নিলেন, এই স্লাইড গুলা পিডিএফ আকারে দেওয়া হবে কিনা। সবগুলো দেওয়া হবে না, কারণ এরপরে আমার বই থেকে আমরা ক্লাস নিব, ওখানে কোন টপিকটা পড়তে হবে কোনটা পড়তে হবে না আমরা বলে দেব। কিন্তু আপনি ওই পিডিএফটা আমার কাছে বইয়ের পিডিএফটা চাইতে পারবেন না। আপনি বইয়ে দাগায় নেবেন যে এই টপিকটা এইভাবে পড়তে হবে, আমি শুধু বলে দেবো যে এই টপিকটা, আমি টপিকটা বুঝাবো, এরপরে ওই টপিকটা কিভাবে পড়তে হবে এটা বলে দেবো। ঠিক আছে কিনা? এটা একটা বিষয় গেল। আচ্ছা। আর কোর্সের ফিটা পেমেন্ট করে আপনি তারপরে কি? হোয়াটসঅ্যাপে নক দেন, এর মানে পার্সোনাল কোনো বিষয় থাকলে, যে কোর্স বিষয় আচ্ছা এখানে যা লেখা আছে আচ্ছা এর ঠিক বাইরে আছে জানতে ভাই। চাইলে আপনি হোয়াটসঅ্যাপে আচ্ছা নক ঠিক দেন, আছে। অসুবিধা নেই। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলেন। ভাইয়া আপনার রেকর্ডটা দেওয়ার আগে যদি একটু কাইন্ডলি আজকের স্লাইডটা পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো, কারণ রেকর্ডটা আপলোড করতে দেখা যায় যে একটু লেট হয় তো। কোন পিডিএফটা নেবেন? এই যে এই আজকে যে ক্লাসটা হলো। এইটা তো আমরা শুধু সম্ভবত গ্রুপে দিলে দিতে পারি, মানে এইটা কিন্তু আমার, এই যে দেখছেন আমি যে এতটুকু তৈরি করছি, এটা কিন্তু আমার 10 দিনের ফসল, বিশ্বাস করবেন কিনা। গমের যে বিষয়গুলো আমি বসে বসে চিন্তা করছি যে আর কি কি অ্যাড করা যায়, আর কি করা যায়। হ্যাঁ, কি কি আছে, আমি গম নিয়ে কি পড়াশোনা করতেছি। হুম। আচ্ছা, আমরা দেওয়ার চেষ্টা করব। আহ, ভাইয়া এটাই যে মেসেঞ্জার গ্রুপ যেটা আছে ওখানে দেওয়ার কথা বলতেছেন আর আচ্ছা কি। ঠিক আছে, এটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ। থ্যাংক ইউ। আর আর কারো কোনো কিছু? হ্যাঁ, ভাইয়া কৃষি আমি একটু প্রযুক্তি বিষয়টা বলতে হাত বইয়ের মতো কি কোনো বই আছে বিনার? বিনার পিডিএফ পাবেন, হ্যাঁ, ওদের এমনি বই ওরকম নাই, পিডিএফ পাবেন, ওদের জাতগুলোর পিডিএফ ওরা দেয়। আর এমনি টুকটাক অনেক সময় বই থাকে, তবে আমার কাছে কিছু স্লাইড ছিল, স্লাইড গুলো দেখতে হবে, ওগুলো হয়তো কাজে দিলে আমি ওখান থেকেও আপনাদের ক্লাস নিয়ে যেতে পারবো। সম্ভবত বিনা একটা আহ, 7 দিনের ট্রেনিং আয়োজন করছিল, তো ওখানে আমার এক ছোট ভাই, এখন সে কৃষি গবেষণাতে চাকরি পেয়েছে, সে ওই কোর্সটা করছে, পরে পিডিএফ মানে স্লাইড গুলো আমাকে দিছে, ওখান থেকেও হয়তো আমি কিছু ক্লাস নিতে পারবো, এবং ওটা হয়তো ওখান থেকেও কিছু কাজে দিবে আপনাদের, আশা করি। বা ওখান থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আলাদা করে ফেলবো। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে আমি প্রথম দিকে জয়েন করতে পারি নাই, আমি সরি। তো আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এগ্রি ইঞ্জিনিয়ারদের হচ্ছে আপনার কি ধরনের কোর্স ওয়ার্ক এই প্রোগ্রামে থাকবে? আসলে আমরা আমরা তো আসলে এগ্রি ইঞ্জিনিয়ারিং এর যে বেসিক গুলো আমরা জানি না, বুঝছেন। এখন আমি এখানে এগ্রিকালচারের বিষয়গুলোই শুধু পড়াই, মানে পিওর এগ্রিকালচারের যে বিষয়গুলো আছে, বাট ইঞ্জিনিয়ারিং এর কোনো কিছু পড়ায় না। এখন আপনার রিসেন্ট দুই একজন যারা বাড়ি বিড়ি চাকরি হইছে বা টিকছে, আপনার বড় ভাই,
এক দুই ব্যাচের সিনিয়র, ওনাদের কাছ থেকে একটু জানতে পারেন যে আসলে কি ধরনের কোশ্চেন হয়। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর কারো কোনো কিছু ভাইয়া জিজ্ঞেস? যদি কোর্স ওয়ার্কে যদি এনরোল হই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি আসলে এগ্রি ইঞ্জিনিয়ার হিসেবে এখানে ফায়দা পাবো কিনা, যেহেতু এখন এটা এগ্রিকালচার রিলেটেড হ্যাঁ, হচ্ছে। ওকে, ওকে, আপনার সাথে আমি একটু বলি। যদি প্রশ্ন কি হয়, আহ, পুরা এগ্রিকালচার বেসড হয়, তাহলে আপনি ফায়দা পাবেন। কিছু ফায়দা পাবেন যে আমরা যে বিনার জন্য স্পেশাল কিছু, যেমন ওই যে গমের কথা বললাম বা পানি দেওয়ার কথা বললাম, এই বিষয়গুলো আপনাকেও জানতে হবে। কিছু কমন জিনিস আছে। হ্যাঁ, এই কমন জিনিসগুলো সবাইকেই জানতে হবে, আপনাকেও জানতে হবে, কিন্তু আপনার সাবজেক্টিভ যে বিষয় আছে সেটা সম্পর্কে আমি কোনো তথ্য দিতে পারবো না, কারণ আমি তো ইঞ্জিনিয়ারিং এর না। এই হচ্ছে বিষয়। এখন যদি বললাম না, যদি একই কোশ্চেন, অনেক সময় একই কোশ্চেনের পরীক্ষা হয় অথবা বেসিক কিছু কোশ্চেন থাকে, বেসিক কোশ্চেন গুলো আপনি এখান থেকে পাবেন। আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে? হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যালো ভাইয়া, আপনি যে মেনশন করছিলেন যে কিছু বেসিক কোশ্চেন আসবে এবং সেগুলো পড়তে হবে, যেমন শেষের দিকে আপনি যে গমের জন্য দায়ী জিন, এই এরকম কয়েকটা কোশ্চেন বলছেন। তো এটা আপনার যে সাপ্লিমেন্ট গুলো থাকবে বা পড়ানোর ভিতর থেকে কি আমরা পাবো, না আমরা আগে যে সাবজেক্টটি পড়ে আসছি সেগুলো থেকে আমাদের রিভাইজ করতে হবে? না, এইগুলো কিছু বেসিক কোশ্চেন আমি আমি অবশ্যই আপনাদেরকে বের করে দিব, এটা নিয়ে টেনশন করে না। আমি তো যে যে গমের যে বিষয়টা বললাম, আমি যেমন সামনের দিন কি করব, সামনের দিন বলতে কালকে না, যে ধরেন ওনারা খরা নিয়ে কাজ করে, প্রথম কাজ আমি যেভাবে স্লাইড আপনাদেরকে দেবো, যে খরা বিষয়ে বিনা গত 3-4 বছরের যে কোশ্চেন গুলো হয়েছে, কি কি কোশ্চেন আসছে, কি রিলেটেড কোশ্চেন আসছে, এটা নিয়ে আমি যখন সাজাবো, তখন আমি কিন্তু একটা কি হবে, আমার একটা তার ধারণা আসবে। এরপরের যে আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে তারা প্রত্যেক বছর একটা অ্যানুয়াল রিভিউ করে। সেখান থেকে আমি টাইটেলগুলো দেখবো, যে তারা খরা বিষয়ে কি কি টাইটেল নিয়ে কাজ করছে। ঠিক আছে, তাহলে ওখান থেকে এবং এখান থেকে আপনার একটা বেসিক ধারণা হয়ে যাবে। তখন খরা বিষয়ক একটা কি হবে আপনার, একটা আপনি মোটামুটি একটা হচ্ছে ফরম্যাটে চলে আসবেন, যেভাবে আমি গমের ফরম্যাটটা আপনাদেরকে দেখাইলাম। এইভাবে দেখা যাচ্ছে যে ওনাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো অ্যানালাইসিস করা হবে, এবং যে অতিরিক্ত যে তথ্যটা, এটা আমি দেওয়ারই চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু কালকেই আবার চেয়ে বসবেন না। আমার এইরকম ব্যাড এক্সপিরিয়েন্স আছে না, আমি যেহেতু বলছি দিব, দেখা যাচ্ছে যে 2-3 দিন পর পর গ্রুপে বলে, ভাইয়া ওটা কি হইছে, ওটা দেন না। হ্যাঁ, এই জায়গাখান থেকে একটু সরে আসতে হবে, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। বাট আমি এর আগে যেগুলো পড়াবো, আপনি আমার সাথে তাল মিলিয়ে চলেন, এবং প্রিভিয়াস ক্লাসগুলো ভোলা যাবে না। প্রিভিয়াস ক্লাস বলা যাবে না, কারণ আপনি যদি আমার আগের ব্যাচের বা অন্য ব্যাচের রেকর্ড ক্লাস দেখেন এবং তারপরের কোশ্চেন গুলো দেখেন, দেখবেন যে ওখান থেকে অনেক প্রশ্ন ছিল। তারা বেশি পড়তে যেয়ে অনেক সময় ভুলে গেছে বা আমার সাথে তাল মিলিয়ে চলতে পারে নাই। এই যে আজকে দেখলেন না 150 জন আছেন, আমি যখন পোস্ট দিছি তখন মোটামুটি 400 জন অ্যাটেন্ড করবে এরকম ভাব নিচ্ছে, এসে দেখলেন 170-80 জন অ্যাটেন্ড করছে। তো এই যে আগ্রহটা ধরে রাখতে হবে, পুরা 3 মাস কন্টিনিউয়াস পড়াশোনা করতে হবে, আগ্রহ ধরে রাখতে হবে, এবং যেগুলো পড়তে বলতেছি বা যেগুলো একটু খোঁজাখুঁজি করতে বলবো, সেগুলো একটু খোঁজাখুঁজি করবেন। আল্লাহ চাইলে আপনি অবশ্যই ভালো কিছু করবেন। আর কারো কোনো কিছু? যদি না থাকে তাহলে আমরা শেষ করে দিই, আমাদের 1 ঘন্টা সময় ভাই হয়ে গেল। আমার কোশ্চেন হচ্ছে, আমরা যখন অ্যান্সার করব তখন বাংলা ইংলিশ অথবা মিক্স ভাবে অ্যান্সার করলে কি কোনো সমস্যা শিখাবো, হবে? শিখাবো ভাইয়া, আমরা শিখাবো। আমার এনিহাও ব্রির একটা অ্যান্সার শিট আমি পেয়ে গেছিলাম, কেউ আমাকে মানে সাপোর্ট দিছে। আপনারা যেহেতু দেখে ওটা আছে কিনা আমার কাছে এখানে, আপনারা যেহেতু বলছেন, মানে আমি তো সবকিছু তো দেখানো যায় না সবসময়, বুঝেন নাই। আহ, এটা কোথায় আছে, এটা কি,
সেইখানে মনে হয় না, একটু দেখি, একটু ওয়েট করেন। বিডি কোশ্চেন সলিউশন, এটা তো না, এটা কই গেল? আহ, আচ্ছা, যাই হোক, আমার কাছে আপনার হচ্ছে একটা পুরো সেট কোশ্চেন আছে। হ্যাঁ, ওটা হয়তো কিছু কি নামে সেভ করে রাখছি, এখন তো দেখতে পাচ্ছি না। ওইটাতে মানে আমি পুরা আপনার ওনাদের সেটটা পেয়ে গেছিলাম। হ্যাঁ, কোনো একজন ডিরেক্টর স্যারের মাধ্যমে বা কোনোভাবে আমরা উত্তর পাইছি পরে, অনেক পরে। তো ওদের স্টাইল কিভাবে উত্তর দেয় না দেয়, আহ, তখন ওটা হচ্ছে যে দেখা যায়। হ্যাঁ, ওখান থেকে আপনাদের আমরা কিভাবে লিখতে হয় সেইটার ধারণাও দিব। হুম। হ্যাঁ, এইগুলো তো ওদের ইসেই পাওয়া যায়, বিনা উদ্ভিদ কৃষি প্রযুক্তি পরিচিতি। এইগুলো, এই বইগুলো বা পিডিএফ আকারে ওদের দেখবেন ওয়েবসাইটে আছে। হ্যাঁ, বা আলাদা আলাদা ভাবে, আলাদা ভাবে ক্রক্স গুলো দেওয়া থাকে। আচ্ছা, অসুবিধা নাই, এই বই যদি থাকে আমি এটা কালেকশন করতে পারবো। আপনারা দিচ্ছেন, কারণ আমার পরিচিত 2-3 জন আছে। হ্যাঁ, ওই উত্তরপত্র নিয়ে আমি হচ্ছে একটা ক্লাস নিব, টেনশন করেন না। ক্লাস জুমে হবে কিছু। ওকে, আচ্ছা, আমার মনে হয় যে আমরা একবারে শেষের দিকে চলে আসছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আচ্ছা, ওই বাকৃবিতে আমি অনেকবার এ গ্রেড বইটা খোঁজার চেষ্টা করছি, ওনারা তো দিচ্ছেন না, মানে কাউকে বলছে আছে আবার কাউকে বলতেছে নেই। আচ্ছা, আসলে এটা কি? কবে সংগ্রহ মানে খোঁজ নিয়েছে আমরা? কথা মানে আমাদের কাছে মেসেজটা একটু লেটে আসছিল। জি আমরা জি, আমি ওই বৃহস্পতিবারেও গেলাম, আজকে শুক্রবার, মানে গতকালকেও গেছি আমরা আমরা তখন। বই পাঠাই দিচ্ছি, আমরা আপনারা তো রোববার সোমবারের মধ্যে বই পেয়ে যাবেন। ওনাদের কাছে বই শেষ হয়ে গেছে, আমাদেরকে জানায় না। ওনারা উল্টো যারা জি যাচ্ছে তাদেরকে বলতেছে যে হচ্ছে 1 মাস পরে বই আসবে। জি মানে জি ভাইয়া, এটাই এই বলতেছেন, এই হ্যাঁ। এই মেসেজ ক্যারি করতেছে। আমি ওনাদেরকে ফোন দিয়ে একবার বলতে যাচ্ছিলাম যে আমরা বই দেওয়া বন্ধ করে দেবো, দরকার হলে একটা দোকানে রাখবো, যেন যার সাথে আমাদের কমিউনিকেশন ভালো থাকে। এই অতিরিক্ত বই দিয়া বা ই করে, কারণ আপনি এই মেসেজ ক্যারি করা মানে কি, এটা আমার জন্য খারাপ। জি ভাইয়া। আমার বই, আমার কাছে এখনো 200-200-র মতন বই আছে। তো কেন আমি এত এই কথা বলি, যাই হোক, আমরা বই পাঠাই দিছি। হ্যাঁ, উনি পেয়ে গেলে ভাই আপনারা হচ্ছে বই পাবেন। হ্যাঁ, ঠিক রবিবার আছে। সোমবারের মধ্যে বই চলে, শনিবারেই দেখে আমরা খোঁজ দিব নি। আমি গ্রুপে মেসেজ দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আস- আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে কি? ভাই, বই আমি অনলাইনে অর্ডার করেছিলাম, ওটা আসতে যে কতদিন লাগবে, আবার যদি হ্যাঁ, বই কালকে থেকে পাঠানো ক্লাস হয়ে শুরু গেছে, হয়? সব বই পাঠানো হয়েছে। মাগরিবের সময়তে আমাদেরকে মেসেজ দিয়ে দেয় কোন কোন, আপনারা অর্ডার যখনই নেন, এটা আমাদের যিনি আছেন ওনাকে আমরা পাঠাই দিই যে এই গুলো অর্ডার আসছে। আহ ওটা হওয়ার পরে উনি মাগরিবের যখন কুরিয়ার করে দেয় তখন হচ্ছে যে জানাই দেয় আপনি কবে কবে দিচ্ছেন। 2-1 দিন আগে দিলে আপনাদের দেখেন অন্য রাস্তাতেই আছে, হয়তো কালকে এই বই পেয়ে যাবেন, মেসেজ পেয়ে যাবেন, দেখেন। আপনার প্রায় 2 দিন হয়ে গেল, কিন্তু তাহলে কোনো আপনি কালকেই মেসেজ পেয়ে আসেনি যাবেন, আর কি, দেখেন। তাহলে হ্যাঁ, আমি কালকে ধন্যবাদ। পেয়ে যাবেন, কালকে পেয়ে যাবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ। আচ্ছা। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইয়া আমাদের ক্লাস কি মানে প্রতিদিন হবে নাকি সপ্তাহে 3 দিন 4 দিন এরকম না না, করে প্রতিদিন হবে? হবে না, আপনারা তো আমাকে মেরে ফেলার ব্যবস্থা করতেছেন দেখতেছি। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করছি না না, যে প্রতিদিন উইকে হবে না। 6 দিন হতে পারে? আমাকে তো আপনাদের প্রেজেন্টেশন রেডি করতে হবে, আমাকে হুম হুম হুম। চিন্তা করতে হবে একদিন পর পর। আমি 3 দিন নিয়ে একটা টার্গেটে থাকবে। জি ভাইয়া, দিন এটা করে মানে দেব। আমাদের জন্য ভালো হয়, কারণ একটা ক্লাসের পর তো আমাদেরকেও পড়া হ্যাঁ হ্যাঁ, প্রিপারেশন করতে হবে। দিতে হবে। তিন হ্যাঁ, দিন সর্বোচ্চ হলে আপনাদের 3 দিন ক্লাস নেব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, সালামু আলাইকুম। হুম। ভাইয়া একটা জিনিস জানার ছিল, আমি অনেক গ্রুপে দেখছিলাম যে বিডি আর কৃষি গবেষণা ছাড়া বাকি বাকি যে রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে এগুলোতে নাকি পেনশনের সুবিধা নাই, এটা কতটুকু সত্য? এখন ওনারা কাজ, স্পেশালি বিনা কাজ করতেছে, বুঝছেন? বিনা কাজ করতেছে পেনশনের জন্য।
বিড়ি এবং বাড়িতে অলরেডি আছে, ওইটারই মারফতে এরা কাজ করতেছে, হয়তো আপনার খুব রিসেন্টলি পেয়ে যাবে। হ্যাঁ। আর আর আপনি আগে একটা চাকরিতে জয়েন করেন, বেকার থাকার চাইতে তো একটা চাকরিতে জয়েন করা উত্তম নাকি? তারপরে আপনি চেষ্টা করবেন। জি ভাইয়া, ইনশাল্লাহ। আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে? ভাইয়া কালকে কি ক্লাস হবে? হ্যাঁ, গ্রুপে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কালকে হবে, কালকে ছুটির দিন না, একটা ক্লাস না নিলে আমি তো হবে না। ভাইয়া গ্রুপ কোনটা? না, যারা পেড ক্লাসের কথা বলতেছে, এটা যারা পেড স্টুডেন্ট আছে তাদের জন্য। হ্যাঁ, আপনাদের ফ্রি ক্লাস একটাই, এরপরে হয়তো মাঝে মধ্যে আমরা আবার দুই একটা নিলে নিব, সেটা আলাদা বিষয়, বাট আজ এরপর থেকে আমাদের পেড ক্লাস হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ টাকা কি বিকাশে নাকি নগদে? হ্যাঁ, এগুলো গ্রুপে না। এগুলো আপনি হচ্ছে পার্সোনালি আমাকে মেসেজ দেন, আমরা সব বিকাশ, রকেট, নগদ যাতে দিবেন, যদি মনে করেন যে এসে হাতে দিয়ে যাবেন তা পারবেন, এই সুবিধাও আছে। হ্যাঁ। ঠিক আছে।